স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সবচেয়ে যেটা আলোচনার বিষয় ছিল যে শেখ হাসিনা তো পালিয়েছেন, আমরা সেটা ভিডিওতেও দেখেছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে তিনি এবং তার বোন একই হেলিকপ্টারে করে দিল্লিতে পালিয়েছিলেন। কিন্তু এরপরে একটি প্রশ্ন উঠেছিল যে তার যে মন্ত্রী এমপিরা আছে, প্রভাবশালীরা, যারা এতদিন ধরে 15টি বছর ধরে জনগণের মাথার উপর ছড়ি ঘুরিয়েছে এবং নানান রকমের অপকর্ম করে বেরিয়েছেন, তারা কোথায় গেল? এই প্রশ্নটি কিন্তু উঠেছিল এবং গণমাধ্যমের কর্মীদের মধ্যে নানা রকমের কানাঘুষা ছিল যে অধিকাংশই আরেকটি ফ্লাইটে করে পালিয়ে গেছেন। কিন্তু এখন দুজন কিন্তু রাঘব বোয়াল ধরা পড়ে গেছেন। এর আগে দুজন এমপি ধরা পড়েছিলেন, সাবেক এমপি, কিন্তু দুজন রাঘব বোয়াল বলতে হবে তাদেরকে, কারণ তারা শেখ হাসিনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাদেরকে বিবেচনা করা যেতে পারে। একজন হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আরেকজন হচ্ছেন সালমান এফ রহমান, যিনি শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল রাত্রে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে দেশের গণমাধ্যম মূলধারার যে পত্রিকাগুলো সেগুলোতে নিয়ে সংবাদ এসেছে, ডিটেলস প্রতিবেদন এসেছে যে কিভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো এই দুই গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়া একটা উল্লাস আমরা দেখছি, জনগণের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখছি এবং সবাই খুব খুশি যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তারও দেখানো হয়েছে। এখন এই দুজন গ্রেপ্তারের ঘটনায় একদিকে যেরকম উচ্ছ্বাস আছে, তেমনি একটি প্রশ্ন উঠেছে তাদেরকে যে প্রক্রিয়ায় যেভাবে গ্রেপ্তার দেখানো হবে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মাইনুল হাসান জানান, রাতের নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সূত্রে এখানে একটি তথ্য প্রথম আলো জানিয়েছে যে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান। এ ঘটনায় নিউ মার্কেট থানায় যে দুটি হত্যা মামলা হয়েছে, এই হত্যা মামলায় এই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিএমপির যে জনসংযোগ বিভাগ, সেই বিভাগ থেকে খুদে বার্তা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের লুঙ্গি পড়া, গেঞ্জি পড়া, বিভিন্ন ধরনের ছবি ভাইরাল হয়েছে, তাদেরকে বেঁধে রাখার ছবি দেখা যাচ্ছে। এইসব নিয়ে একটি প্রশ্ন যে সদরঘাট থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে সদরঘাট থেকে তারা যাচ্ছিলেন কোথায়? আমি প্রায় বাংলাদেশের প্রায় সব পত্রিকা এবং গণমাধ্যমগুলোর খবর পড়ার চেষ্টা পড়েছি এবং দেখেছি সেখানে এরপর আর কিছু বলা নেই। মানে এটুকুই বলা আছে, সদরঘাট থেকে তারা পালিয়ে যাচ্ছিলেন এবং সে সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছবিগুলো ভাইরাল হয়েছে। তো এখানে একটি প্রশ্ন স্বাভাবিক যে এই যে তারা সদরঘাটে গেলেন, কিভাবে গেলেন এবং তারা সেখান থেকে পালিয়ে আসলে কোথায় যাচ্ছিলেন। মানে এখন একটা প্রশ্ন উঠেছে যে আগে স্বৈরাচার সরকার ঠিক যে রকমের গল্প তারা জানাতেন, শোনাতেন জনগণকে, সেই একই রকমের গল্প কিনা এটা, এই প্রশ্ন উঠেছে। কারণ এইরকম দুজন অপরাধী, আমরা অপরাধী বলছি কারণ তাদের শুধু যে এই হত্যা মামলায় তাদেরকে যে ইন্ধনদার হিসেবে আসামি করা যায় এমন না, তাদের বিরুদ্ধে অভিযোগ আরো গুরুতর। বিশেষ করে যদি সালমান এফ রহমানের কথা বলি, তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির, বাংলাদেশের সব ধরনের কেলেঙ্কারির, অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে কিন্তু তাকে সংশ্লিষ্ট করা যায় এবং বিভিন্ন সময়ে যে তদন্ত হয়েছে, আমরা জানি যে শেয়ার বাজার কেলেঙ্কারিতে ইব্রাহিম খালেদ যে তদন্ত করেছিলেন, সেই তদন্তে কিন্তু সালমান এফ রহমানকে দায়ী করা হয়েছিল এবং কিন্তু তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তো ব্যাংকের ঋণ কেলেঙ্কারি, টাকা পাচার সহ বিভিন্ন ঘটনায় সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা আছে, সেই সব মামলায় আশা করি তাকে গ্রেপ্তার দেখানো হবে। কিন্তু এই যে ঘটনা যে সদরঘাটে থেকে তারা পালিয়ে যাচ্ছিলেন, এগুলোর কোনো প্রয়োজন আছে কিনা? কারণ তাদেরকে তো নর্মালি গ্রেপ্তার দেখানোই যায়, গ্রেপ্তার দেখানো উচিত। কিন্তু এইরকম যখন মানে এক ধরনের গল্প যখন সামনে আনা হবে, তখন সেগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। কারণ আগে আমরা স্বৈরাচারী সরকারের আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয়েছে যেগুলো বিশ্বাসযোগ্য নয়। এখন ছাত্রদের এই আন্দোলনের মুখে নতুন যে সরকার এলো, এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ওনার অভিযোগের যদি দুইটা দিক আমরা দেখি, যেমন ওনার বিরুদ্ধে অভিযোগ আছে ওনার সারা দেশে যে নিয়োগ বদলি বাণিজ্যগুলো করা হতো বিচারাঙ্গনে এবং এর থেকে অনেক টাকা তিনি আদায় করেছেন, পাচার করেছেন, এরকম অভিযোগ আছে। সেসব বিষয়ে তদন্ত হওয়া উচিত। সেই সঙ্গে আরেকটি বিষয় বলতে চাই যে আইনমন্ত্রী আনিসুল হকের কিন্তু আরো অপরাধ আছে, নৈতিক অপরাধ আছে। তিনি কিন্তু বাংলাদেশের বিচারাঙ্গনকে একেবারে উচ্চ আদালত বলেন, নিম্ন আদালত বলেন, সবকিছুকে এমন ভাবে দলীয়করণে তিনি প্রধান ভূমিকা পালন করেছেন যে এই ঘটনায় কিন্তু আমি জানি না কোনো আইনি কোনো বিষয় আছে কিনা, তাকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনা যায়। তো এই দুই রাঘব বোয়ালকে ধরার প্রেক্ষাপটে আপাতত মানুষের স্বস্তি, কিন্তু এমন কিছু পুলিশ বাহিনীর পক্ষ থেকে করা উচিত হবে না যেগুলো বিশ্বাসযোগ্য নয়, বরং বিশ্বাস করতে মানুষের কষ্ট হবে। সেই দিকটিকে খেয়াল রাখা কিন্তু অত্যন্ত জরুরি। আবারও বলছি, এই দুজন সদরঘাট থেকে আসলে কোথায় যাচ্ছিলেন, পুলিশ সেই বিষয়টিও তদন্ত করে উত্তর দেবেন আসলে যে আসলে কোথায় যাচ্ছিলেন। এমন কিছু করা উচিত নয় যা জনগণের মধ্যে প্রশ্নের সৃষ্টি করে। এর সঙ্গে আরো একটি প্রশ্ন ওঠে যে রাতারাতি এতগুলো মন্ত্রী এমপি কোথায় গেলেন? 300 এমপি, 350 এমপি, তাই
এবং মন্ত্রী আছেন 40-50 জন, তারা রাতারাতি কোথায় চলে গেলেন? শেখ হাসিনাকে আমরা পালাতে দেখেছি, কিন্তু এই মন্ত্রী এমপিদের কিন্তু পালাতে দেখিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যদি এরকম ব্যক্তিত্ব যারা শেখ হাসিনা সরকারের প্রভাবশালী ছিলেন এবং নানা সময়ে দাম্ভিক কথাবার্তা বলেছেন, তাদেরকে যদি জনগণ সামনে পান তাহলে খুব স্বাভাবিক তাদের জীবন বিপন্ন হতে পারে। সে কারণেই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে কারো যদি জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন, কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক, হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করব। গতকাল তিনি এক অনুষ্ঠানে পর সাংবাদিকদের সঙ্গে কথায় এই ধরনের মন্তব্য করেছেন। সেনাপ্রধান এই বক্তব্যটি যথার্থই দিয়েছেন, কারণ এরকম একটি পরিস্থিতিতে জীবনটা আগে বাঁচানোটা জরুরি এবং সেই সঙ্গে বিচার বহির্ভূত যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে সেটাই আমরা দেখতে চাই। এর আগের স্বৈরাচারী সরকারের সময়ে যে ধরনের অবস্থা আমরা দেখেছি সেগুলোর আবার রিপিটেশন আমরা চাই না। পুলিশ বাহিনী সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে, কোনো ধরনের এমন কোনো অসত্য বিষয় তারা করবেন না যেটা আবারও প্রশ্নের সৃষ্টি করে এবং স্বৈরাচারের যে কাজকর্ম ছিল সেই কাজকর্মকে জাস্টিফাই করে, সেগুলো যেন না হয় সেটাই আমাদের প্রত্যাশা।